দেখুন, আজ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, অঘটন এবং খারাপ ঘটনা বলাই ভালো, সারা দেশের সমস্ত খবরের মধ্যে শিরোনামে চলে গিয়েছে। একটি মহারাষ্ট্রে, একটি উত্তরপ্রদেশে। মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের মধ্যে আত্মহত্যা করেছেন এক তরুণী চিকিৎসক এবং হাতের তালুতে তিনি তার কারণ লিখে গিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। জানা যাচ্ছে দুজন পুলিশ অফিসার ওই তরুণী চিকিৎসককে, একজন পুলিশ অফিসার গত 5 মাস ধরে লাগাতার ধর্ষণ করেছেন এবং যৌন নির্যাতন করেছেন। অন্য পুলিশ অফিসার তাকে মানসিক নির্যাতন করেছেন। মেয়েটি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত দরকার। মেয়েটি আত্মহত্যা করেছে না তার পেছনে আরো কিছু আছে, যেখানে পুলিশরা ইনভলভ, ডবল ইঞ্জিন সরকার। প্রাথমিক যা খবর আসছে, যা প্রাথমিকভাবে ওখানকার পুলিশ সূত্র বলছে, যে অভিযোগ, সে নামও পাওয়া গেছে সেই পুলিশ অফিসারের, সামবাদানে 5 মাস ধরে ধর্ষণ করেছেন সরকারি হাসপাতালের ডাক্তারকে। তো বিজেপি বা বিরোধীরা এই রাজ্যে যেসব কথাগুলো বলে বেড়ায়, এখানে তো পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। কোথাও যদি কিছু ঘটেও থাকে পুলিশ অ্যাকশন নেয়। তো ওখানে পুলিশের বিরুদ্ধেই তো ধর্ষণের অভিযোগ। 5 মাস ধরে, 5 মাস লাগাতার ধর্ষণ এবং মানসিক নির্যাতন। দুজন পুলিশ অফিসারকে দায়ী করে তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন। ভয়ঙ্কর খবর, মর্মান্তিক খবর। ফলে ডবল ইঞ্জিন সরকারগুলোতে কি চলছে, এখানকার দর্শক তো তুলনা করার সেরকম সুযোগ পান না। কারণ আমাদের বাংলার মিডিয়া তো সারা ভারতে কি খারাপ হচ্ছে সেগুলো তো তারা তো দেখাতে চায় না। এখন বাংলার একাংশের মিডিয়া যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে গোটা খবরগুলো শুধু একটা চূড়ান্ত নেগেটিভিটি নিয়ে বাংলার মধ্যে সীমাবদ্ধ। আপনি তুলনাটা করবেন কি করে যে 34 বছরের থেকে ভালো আছেন আজকে, অন্য রাজ্যের থেকে ভালো আছেন, আপনাকে তো তুলনার সুযোগ দেবে না। মহারাষ্ট্র তো ব্রেকিং হবে না। পুলিশ 5 মাস ধরে ধর্ষণ করছে, চিকিৎসক আত্মহত্যা করেছে, ব্রেকিং হবে না। সন্ধ্যাবেলার আলোচনা হবে না। ফলে আপনি তুলনা করার সুযোগ পাবেন না। আর সেই কারণেই বিজেপি নেতারা এখানে বড় বড় কথা বলে অসভ্যতাটা চালিয়ে যাবেন, মিথ্যা, কুৎসা, ডিস্টর্টেড। আমরা চাই পশ্চিমবঙ্গেও একটাও নারী নির্যাতনের ঘটনা না ঘটুক, কিন্তু এটা সমাজ, অনেক ভালো কাজ। আবার কিছু বিকৃত অসভ্য জানোয়ার মানুষ, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, অ্যারেস্ট করে। আরজি করেও 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তারপরেও দেখেছেন রাজ্য পুলিশ কয়েক দিনের মধ্যে তদন্ত শেষ করে, বিচার শেষ করে ফাঁসির আদেশ আদায় করে এনেছে। তারপরে বিরোধীরা কুৎসা করেন। তাহলে মহারাষ্ট্র 5 মাস ধরে পুলিশ ধর্ষণ করছে, পুলিশ অত্যাচার করছে বলে তরুণী চিকিৎসক আত্মহত্যা করছেন। এখানে আপনারা সাধারণ দর্শক তুলনা করার সুযোগ পাচ্ছেন না। এখানের প্রতিবাদীরা সিলেক্টিভ। এখানে যখন মালদায় একজন ডাক্তারি ছাত্রী রহস্য মৃত্যু হয়, তখন তা নিয়ে লাফালাফি হয় না। কেন হয় না? না, কারণ অভিযুক্ত হচ্ছে আরজি করেরই জুনিয়র ডাক্তার। দুর্গাপুরে প্রথমে এত বিক্ষোভ, তারপর বিক্ষোভকারীদের খুঁজে পাওয়া যায় না। কারণ ক্রমশ সামনে আসে যে মেয়েটিকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তার সঙ্গে নানা ধরনের, তার সহপাঠী এক জুনিয়র ডাক্তার। ফলে এ রাজ্যের বিরোধীরা এবং এ রাজ্যের একাংশের মিডিয়া শুধু এই নেগেটিভিটির উপর দাঁড়িয়ে মানুষকে সেগুলো দেখায়।
মহারাষ্ট্রে 5 মাস ধরে পুলিশ ধর্ষণ করার পর সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক আত্মহত্যা হচ্ছে, এটা শিরোনামে আসে না, এটা আপনি কোথাও হেডিং এ দেখতে পাবেন না। কেন পাবেন না? তাহলে আপনি জেনে যাবেন, জেনে গেলে তুলনা করতে পারবেন, তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে এই আজকের সমাজের মধ্যে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গ তুলনামূলক ভালো আছে, পশ্চিমবঙ্গ নিরাপদ। আপনাকে এই তুলনাটা করতে দেওয়া হবে না। অন্যদিকে উত্তরপ্রদেশে একজন সাংবাদিককে কুপিয়ে প্রকাশ্যে খুন করে দেওয়া হলো, আর আমাদের এখানে অবাধ গণতান্ত্রিক স্বাধীনতা। আমাদের এখানে যে কোনো কাগজ, যে কোনো চ্যানেলে, যে কোনো বক্তা যা ইচ্ছা বলতে পারেন। হাতে একটা ফোন থাকলেই এখন সাংবাদিক। আপনি ফেসবুক বা ইউটিউবে যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন, তার সত্য মিথ্যের মা বাবা নেই। ফেক ভিডিও বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আপনি এখানে সুস্থ শরীরে আপলোড করতে পারেন, সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারেন। আর উত্তরপ্রদেশে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়। এর আগেও আমরা দেখেছি বিজেপির জামানায়, বিজেপির রাজ্যে কিভাবে সংবাদ মাধ্যমের গায়ে হাত পড়েছে। আপনি এই খবরও কিন্তু বেশি দেখতে পাবেন না, এই খবরটাও কিন্তু আপনি বেশি দেখতে পাবেন না। যে দু তিনজন আছেন বিরোধী দলের মদতপুষ্ট যারা ইউটিউবার, আপনি তাদের এই খবর কিন্তু আপনি দেখতে পাবেন না। তাদের দেখুন একতরফা মুখ্যমন্ত্রীকে, একতরফা অভিষেককে, একতরফা তৃণমূলের যারা আমরা রয়েছি তাদের অনেকে ভালো করে বাংলা ভাষাটাও মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, একটা টানা একটা সেন্টেন্স নর্মালি বলতে পারবে না। একজন তো আবার সংবাদপত্রে চাকরি করলো, যতদিন চাকরি করেছেন তিনি সাংবাদিকতার উপযুক্ত নয় বলে তাকে সাংবাদিকতা করতে দেয়নি। এই ফোনে ইউটিউব আসার পর তিনি সাংবাদিক হয়েছেন, অথচ চাকরি করেছেন সংবাদপত্র অফিসে আজীবন। কিন্তু যখন ফোনে ইউটিউব এসছে তখন তিনি সাংবাদিক হয়েছেন। তার আগে তাকে দিয়ে সার্কুলেশনের কাগজে দড়ি বাঁধার কাজ, বিজ্ঞাপনের রুল টেনে খাঁচা করার কাজ করিয়েছে। তারা অবাধে রয়েছেন, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু উত্তরপ্রদেশে সাংবাদিক খুন হচ্ছে। তো এগুলো তো মানুষকে দেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে বাংলায় আমরা কোনো খারাপ ঘটনা চাই না। কিন্তু আপনারা যে চূড়ান্ত বিকৃত কুৎসা মিথ্যার পরেও, একতরফা প্রচারের পরেও আমরা চাই সবাই সুস্থ শরীরে ভালোভাবে থাকবে, সেটাই এই রাজ্যে চলে। আর অন্য রাজ্যে একটু বেসুরো হলে প্রকাশ্যে কুপিয়ে খুন, এক নয় বারবার। ফলে এই মহারাষ্ট্র, সেখানে পুলিশের ধর্ষণে সরকারি হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা, আর উত্তরপ্রদেশে সাংবাদিক খুন, এগুলো বোধহয় আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। মিঠুন চক্রবর্তী বলছেন যে মিঠুন চক্রবর্তী এই রাজ্যে মহিলাদের উপর এত নির্যাতন হচ্ছে, এর থেকে বোঝাই যাচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। মিঠুন চক্রবর্তী মিথ্যাচার করছেন, কুৎসা করছেন। মিঠুন চক্রবর্তীকে বলুন আজকেই মহারাষ্ট্রে বিজেপি সরকার পুলিশের ধর্ষণে নাজেহাল হয়ে একজন তরুণী চিকিৎসক, সরকারি হাসপাতালের চিকিৎসক আত্মহত্যা করেছে। মিঠুন চক্রবর্তীকে বলে দিন, আর মিঠুন চক্রবর্তীকে বলে দিন যে কোর্টের মামলা আছে বলে তার পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ আছে সেটা নিয়ে আজকে আমি কিছু বলছি না। মিঠুন চক্রবর্তী মিথ্যাচার করছেন। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। মিঠুন চক্রবর্তী একাধিক চিটফান্ডের বেনিফিশিয়ারি বা উপকৃত হয়েছেন। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আছে তার স্ত্রী এবং তার পুত্রের বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছিলেন। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আছে তার কোন রিসর্ট পরিবেশের আইন ভেঙে তৈরির জন্য ভেঙে দেওয়ার নির্দেশ হয়েছিল। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে
অভিযোগ আছে তার কোন স্কুল রেকগনিশন ছিল না বলে বন্ধ করে দিতে হয়েছিল। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি আজ হঠাৎ রাতারাতি বিজেপি হয়ে গিয়েছেন। তো উনি ঘুরে ঘুরে দল বদল করা লোক, ওনার কথার উত্তর দেওয়ার একটা সমস্যা হচ্ছে, আমি এই 25 সালে দাঁড়িয়ে অক্টোবর মাসে ওনার একটা কথার উত্তর দেব, কিন্তু 26 সালের অক্টোবর মাসে কোন দলে উনি থাকবেন এই দল বদলু পাল্টিবাজ নিয়েই জানে না। ছোটবেলায় নাকি নকশাল ছিল, পালিয়ে গেল, তারপরে জ্যোতি আঙ্কেল, তারপরে সিপিএম হয়ে গেল, সুভাষ দা জ্যোতি আঙ্কেল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রাইটার্সে আমার সঙ্গে গেছিলেন, আমার সঙ্গে মমতা দি আর মিঠুনদার মিটিংয়ে তৃতীয় ব্যক্তি কেউ উপস্থিত ছিল, তার নাম কুণাল ঘোষ। মমতা দি তাকে রাজ্যসভায় পাঠালেন, তিনি বললেন আমি সারা জীবন বোনের কাছে কৃতজ্ঞ থাকবো, আমায় সম্মান কেউ দেয়নি। এতগুলো কেলেঙ্কারি সামনে এলো, উনি বিজেপি হয়ে গেলেন। আমার নামে মামলা করেছেন, মামলায় ভরে দেব, যা যা বলছি সেগুলো সব ডকুমেন্ট সহ আদালতে মহামান্য বিচারককে দেব। বিচারক আমাকে বলেছেন, শুনেছি যে এই বিষয় বলা যাবে না। আরে যদি মিঠুন চক্রবর্তী আমার দলের বিরুদ্ধে বলে তা আমি তো তার উত্তর দেবই, আর উত্তর দিতে গেলে তো আমার এই বিষয়গুলো এনেই বলতে হবে যে উনি কেন বিজেপি গেছেন, উনি কেন বিজেপির প্রোটেকশনে গিয়েছেন, এটা বলতে গেলে তো আমার ওটা টানতে হবে। তাতে যদি আদালত আমার উপর রুষ্ট হন, আমি আদালতে গিয়ে প্রমাণ যা যা দেওয়ার দেব, দিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো, নিয়ে বলবো আপনি তাহলে মিঠুন চক্রবর্তীকে বারণ করুন, মামলা চলাকালীন ততক্ষণ এই বিষয়ে কথা বলবেন না। আর মিঠুন চক্রবর্তী যদি কথা বলেন তাহলে আমাকে তো বলতেই হবে, মিঠুন চক্রবর্তী 5টা চিট ফান্ড আমি আদালতে জমা দিচ্ছি, আমার হলফনামায় থাকবে সব ডকুমেন্ট। 5টা চিট ফান্ড, সারদা, রোজভ্যালি, আলকেমিস্ট, প্রয়াগ, যুগান্তর, 5টা চিট ফান্ডের থেকে কখনো কাজ করে কখনো অমুক নিয়েছেন মিঠুন চক্রবর্তীর স্ত্রী। আমি কোম্পানিটার নামও বলে দিচ্ছি, মিঠুন চক্রবর্তীর স্ত্রী, তাকে আমি জড়াতে চাই না, বাট ডকুমেন্ট আছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী পাপারাজ্জি প্রোডাকশন বলে একটি প্রোডাকশন কোম্পানি খুলে রোজ ভ্যালির সঙ্গে এগ্রিমেন্ট সাইন করেছেন, এবং সেটা কিন্তু শিল্পী হিসেবে মিঠুনদার এগ্রিমেন্ট নয়, ব্যবসায়িক এগ্রিমেন্ট। তো তাহলে তদন্তে এদেরকে সব ডাকা হয়নি কেন? সেই কারণেই কি মিঠুনদা বিজেপিতে গেছেন? আমি তো সেই প্রশ্নগুলো তুলেছি। মিঠুনদা কি ভেবেছেন তিনি হাইকোর্টে গিয়ে এরকম একটা এক্সপার্টি অর্ডার করাবেন আর তারপরে একতরফা গালাগালি করবেন আর তাকে আমি রসগোল্লা খাওয়াবো? শুভেন্দু অধিকারী ব্যাপারটা না পৌরাণিক গল্প, মানে একটা পুরাণ ব্যাপার আছে। মানে দেখবেন অনেক অসুর তারা সব নানা রকম ব্রহ্মার পুজো করত। এবার ব্রহ্মা মুডি লোক, এবার কে পুজো করছে ভালো না খারাপ না দেখে সে পুজো করছে, নানা রকম ভাবে পুজো করেছে, তো ব্রহ্মা বধ দিয়ে দিত অমর। তারপরে সে অসুর যা যা করে যেত, শেষ পর্যন্ত নারায়ণকে নামতে হতো যে আবার সেই অসুর বধ করতে। তো শুভেন্দু অধিকারী ব্যাপারটা একটা পুরাণ ব্যাপার আছে। মানে এই যে মান্থা সাহেব একটা বর দিয়ে দিলেন, তুমি আজকে কি করবে অ্যারেস্ট হবে না, তুমি 7 দিন বাদে কি করবে জানি না, তুমি তাতেও অ্যারেস্ট হবে না, তুমি 1 মাস বাদে কি করবে জানি না, তুমি তখনও অ্যারেস্ট হবে না। তো আজকে মহামান্য হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেছেন এরকম অনির্দিষ্ট একটা অনিশ্চিত ব্যাপার অনির্দিষ্টকালীন রক্ষা কবচ হয় নাকি? ভবিষ্যতে কে কি করবে আমরা জানি না রক্ষা কবচ। ফলে তিনি এই রক্ষা কবচটা সরিয়ে নিয়েছেন, আইনের পথে চলবেন। কয়েকটি মামলা উনি ডিসপোজ অফ করে দিয়েছেন, আর 5টিতে বোধহয় বলেছেন সিট তদন্ত করবে। তো এই যে একটা ওই মহিষাসুরের ব্রহ্মার বর পাওয়ার মতো যে একখানা অমরত্বের বর,
খুব সমস্যার বিষয়। তো ফলে এবার আইনের পথে চলবে। এতে এতদিন ধরে রাজ্য সরকার, পুলিশ বা তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল যে এই রক্ষা কবচ আইন সিদ্ধ নয় এবং এই রক্ষা কবচ প্র্যাকটিক্যাল বাস্তবমুখীও নয়, তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য আজ কলকাতা হাইকোর্টে মান্যতা পেয়েছে। আর সেটা বলতে পারবো না, কারণ শুভেন্দুবাবু যেটা করছিলেন সেটা হচ্ছে এই 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 রক্ষা কবচটাকে, এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশনটাকে ঘিরে উনি বারবার চূড়ান্ত অবমাননাকর অশালীন মন্তব্য করা, প্ররোচনা দেওয়া, পদক্ষেপ নেওয়া এগুলো করছিলেন। এবং সেখানে আমরা কোনো এফআইআর বা যারা করতে, এগুলো নিষ্ফলা, কারণ রক্ষা কবচ আছে। তো এখন সেই রক্ষা কবচটা থাকবে না, বাকিটা আইনের বিষয়। ফলে রক্ষা কবচ জনিত অতিরিক্ত আত্মবিশ্বাসে যে প্ররোচনামূলক কাজগুলো তিনি করতেন, আশা করব তিনি সেগুলো থেকে বিরত থাকবেন। এই যে সিট গঠন করেছে তাতে একটা অভিনব বিষয় যে রাজ্য সরকারের এসপি পদের মর্যাদার একজন অফিসার থাকবেন, আবার সিবিআই একজন থাকবেন, দুই তরফেরই সমান সমান অফিসার রাখতে পারা যায়। করুন না, এর আগে তো রক্ষা কবচে কোনো মামলাই হচ্ছিল না, তদন্তই হচ্ছিল না। এখন যদি তদন্ত হয়, সেখানে যদি জেনুইনিটি থাকে অভিযোগের, তা কি সমস্যা? যদিও রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশই এগুলো তদন্ত করার পক্ষে যথেষ্ট। এখানে অন্য কিছু ঢোকাতে যাওয়াটা এর কিরকম একটা ব্যালেন্স ভারসাম্য, তোমাকেও রাখলাম তোমাকেও রাখলাম, মানে এই দুকুলো রইল। এখন সেটা শুধু পুলিশের উপর দেওয়া যেত, তারপর তো কোর্ট সেটা দেখতেই পারতেন। পুলিশের তদন্তে যদি কোনো ভুল থাকতো তাহলে তো সেটা কোর্ট নিজে বিচার করার জায়গাতেই ছিলেন। ফলে এইভাবে দুদিক করে, কিন্তু আগে তো কিছুই হচ্ছিল না, এখন তো তবু একটা সিট হয়েছে। বিজেপি যেগুলো বলছে, বিজেপির আসল দুঃখটা আপনি বিজেপির কাছ থেকে জেনে নেবেন। তো এতদিন তাহলে রক্ষা কবচ পেয়ে নাচছিল কেন? রক্ষা কবচটা চলে গেছে, যে কোনো ফ্রেশ এফআইআর হতে পারবে। তো বিজেপি এর মধ্যে যদি শুভেন্দুবাবুর লাভ দেখে বা বিজেপির লাভ দেখে, তাহলে তো প্রথম প্রশ্ন, তাহলে উল্টো যখন রায়টা ছিল তাতে আনন্দ করছিলেন কেন? আগে তো অভিযোগ কোনো তদন্তই হচ্ছিল না, রক্ষা কবচ ছিল, এফআইআর করা যাচ্ছিল না। তো ফলে আজকের ঘটনাটা এটা একটা বড় সেটব্যাক টু বোথ শুভেন্দু অধিকারী অ্যান্ড বিজেপি। ওরা এটা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু আসল ঘটনা হলো এই রক্ষা কবচ সরে যাওয়াটা হচ্ছে জোর সা ঝটকা ধীরে সে লাগে। অর্জুন সিং এরও আজকে এফআইআর করা যে রক্ষা কবচ সেটা খারিজ হয়ে গেল নেপাল মন্তব্যের প্রেক্ষিতে। না, অর্জুন সিং এর ক্ষেত্রে সাময়িক স্বস্তি দিয়েছি কলকাতা হাইকোর্ট, ওটা নিয়ে মন্তব্য করবো না। একাধিক মামলায় তাকে নোটিশ পাঠানো হচ্ছিল, কোর্ট বলেছে যে 6 সপ্তাহ অ্যারেস্ট করা যাবে না এবং তাকে ওগুলো একটা আইনের প্রসেস, একটা আইনের প্রসেস। দেখুন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কি, আপনি একটা মামলায় আদালত কাউকে প্রোটেকশন দিতেই পারে, এটা আইনের বিষয়। একাধিক মামলাতেও প্রোটেকশন হতে পারে, ক্ষেত্র বিশেষে আদালত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ভবিষ্যৎমুখী একজন, আপনি জানেন না আগামী দুদিন বাদে কি করবে, আপনি এখন থেকে প্রোটেকশন দিয়ে রাখছেন। এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশনটা তো আইনসম্মতও নয় এবং বাস্তবসম্মত নয়। তো এইটাই স্বীকৃতি পেয়েছে আজকে। সজল ঘোষ বলছেন পাল্টা মানে তিনি নিদান দিচ্ছেন, তিনি বলছেন মানলে পাল্টা মানুন, আমাকে তৃণমূল হারায়নি, আমাকে হারিয়েছিল বিচুটি পাতা সিপিআইএম। মন্তব্য করছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলছেন মানলে পাল্টা মানুন। কাকে বলছে, মানে কাকে বলছেন? উনি বলছেন সিপিআইএম কে উদ্দেশ্য করে বলছেন, আমাকে তৃণমূল হারায়নি, হারিয়েছে বিচুটি পাতা সিপিআইএম, মানলে পাল্টা মানুন। কে কাকে হারিয়েছে? ওকে কে হারিয়েছে মানে কোথায়? ওই বরানগর? তো তৃণমূলই তো হারিয়েছে, সায়ন্তিকাই তো এমএলএ, তো তৃণমূলই তো হারিয়েছে, তৃণমূলের কাছেই হেরেছে। সিপিএম এর ভোটাররা তো বিজেপিকে ভোট দেয়, বিজেপির যে 2-4টে ভোট বাড়ে তো সিপিএম এর ভোটাররা ভোট দেয়। সিপিএম তো বিজেপির বিটিপি। এসআইআর খুব তাড়াতাড়ি সম্ভবত নভেম্বরের
5 তারিখ থেকে শুধু আরম্ভ হয়ে যাচ্ছে। এসআইআর নিয়ে যা যা বলার সবিস্তারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। গোটা পরিস্থিতিতে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন। একজনও জেনুইন ভোটার, একজনও জেনুইন নাগরিক যাতে বাদ না যান, কোনো হয়রান না হয়, তার জন্য বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হবে যথাসময় নেতৃত্ব ঘোষণা করবে। কমিশন বলেছে যে এসআইআর এর সঙ্গে যুক্ত যে কর্মী, কমিশন এসআইআর এর সঙ্গে যুক্ত যে কর্মীরা রয়েছেন এবং বিএলও যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ রাজ্য সরকার করতে পারে। এটা টেকনিক্যাল বিষয়, এই নিয়ে আমি দলের তরফে এখনই কোনো মন্তব্য করব না। দাদা, বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলছেন মহিলাদের নির্দেশ দিচ্ছেন লঙ্কার গুঁড়ো রাখুন সঙ্গে, পুলিশ ধোকা দেবে, প্রশাসন ধোকা দেবে, কিন্তু লঙ্কার গুঁড়ো ধোকা দেবে না। বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন মহিলা। দেখুন, রাহুল সিনহা উনি শুধু পঞ্চায়েতে হেরেছেন কিনা আমি ঠিক জানি না, পুরসভা, বিধানসভা, লোকসভা উনি হচ্ছেন একটা ভ্রাম্যমান পরাজিত। উনি ঘুরে 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 হারেন। ফলে উনি হঠাৎ প্রচারের আলোয় থাকতে কি বললেন কি না বললেন, ওনার দলই ওকে মানে না। আপনি এসছেন আমার রিয়াকশন নিতে। এসআইআর নিয়ে সিপিএম এর বক্তব্য যে টিএমসির লক্ষ্য হচ্ছে সমস্ত বুথে ভোটারকে ঢুকিয়ে রাখা, আর বিজেপির লক্ষ্য পরিযায়ী শ্রমিকদের বাদ। সিপিএম যেন ধোয়া তুলসী পাতা। সিপিএম মনে আছে ভুতুড়ে ভোটার? কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে কানাই গাঙ্গুলি জিততেন 25,000-এর বেশি ভোটে একটা পুরসভায়। যেই মুহূর্তে ভুয়ো ভোটার বাদ গেল, সিপিএম এর আসল চেহারা বেরিয়ে পড়লো, গোয়ারা হেরেছে। তৃণমূল কংগ্রেস জেনুইন ভোটারদের উপর নির্ভর করে চলে। আমরাই তো আপত্তি করেছিলাম, মমতাদি তো আপত্তি করেছিলেন যখন ধরা পড়লো অন্য রাজ্যের ভোটার লিস্ট কপি পেস্ট করেছে আমাদের এখানে, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছিল কংগ্রেস ধরতে পারেনি। তো ফলে এই যে ফ্রেশ ভোটার যারা থাকবেন অ্যালাউড, ন্যায্য, কিন্তু ভুয়ো ভোটার আমরা এখানে কোনো অবস্থায় অ্যালাউ করতে প্রস্তুত নই। আমরা তো তৃণমূল কংগ্রেস থেকেই প্রথমে বলেছি যে একেবারে ন্যায্য ভোটারদের ভোটার লিস্ট হবে। সিপিএম যারা এই বিষয়ে বৈজ্ঞানিক রিগিং শব্দটাই সিপিএম কে দেখে বাংলায় তৈরি হয়েছিল। বৈজ্ঞানিক রিগিং, সাইন্টিফিক রিগিং, যত রকম ভুয়ো ভোটার সম্ভব। এক লোক 4 জায়গায় ভোট দিচ্ছে, 40 বার ভোট দিচ্ছে, মরা লোক ভোট দিচ্ছে, জ্যান্ত লোক ভোট দিতে পারছে না। মনে আছে বহুতলগুলোকে তালা মেরে রেখে দিত সিপিএম ক্যাডাররা, তারা এসছে আজকে তুলসী তলায় দিয়ে বাতি। সিপিএম আজ সাজছে সত্যি। কেন্দ্রীয় নেতৃত্বের ভোট ম্যাপিং বৈঠক চলছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির আজ ভোট ম্যাপিং বৈঠক চলছে। 28টা বিধানসভা রূপরেখা ঠিক করতে, কলকাতা এবং শহরতলি মিলিয়ে টোটাল 28টা বিধানসভা। বিজেপি তারা বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতির সঙ্গে পরিচিত নয়। তাদের জনভিত্তি নেই। তাদের যে বাইরে থেকে যারা আসেন তারা নিজেরাও জানেন আসতে হয়, তাই আসছেন। বিজেপির আসন ভয়ঙ্করভাবে কমতে চলেছে। ওরা নানা রকম কারচুপি ইলেকশন কমিশনকে প্রভাবিত করে করার চেষ্টা করছে। এর বাইরে ওদের এইসব বৈঠক, বিজেপির এই বৈঠক, বিজেপির ওই বৈঠক, এগুলো হচ্ছে সব গরুর গাড়ির হেডলাইট। কাকদ্বীপের ঘটনায় পুলিশ যে নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে, শুভেন্দু অধিকারী বলছে উনি তৃণমূল। নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমে এদের লাফালাফি করছিল বিজেপি, আর বারবার দেখা যাচ্ছে যেখানেই কোনো ঠাকুর দেবতাকে কেন্দ্র করে একটা রাজনীতি করতে যাচ্ছে বিজেপি, আলটিমেটলি দেখা যাচ্ছে, এর আগেও দেখা গেছে, প্রসেনজিৎ বলে ছেলেটি ধরা পড়েছিল বিজেপির, যে তারাই এই ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে, যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সচেতন, পুলিশ সচেতন, ধরা পড়ে যাচ্ছে। তারা কল্যাণীর 7 নম্বর ওয়ার্ড, সেখানে এক ভবঘুরে ব্যক্তি তার ব্যাগ থেকে শতাধিক ভোটার আই কার্ড বলতে পারবো না। আইনি আইন শৃঙ্খলার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কলকাতায় বাজি চালু হওয়ায়
প্রতিবাদ করেছিলেন দম্পতি, তাদেরকে রীতিমতন মারধর এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ভবানীপুরের। দেখুন, এটা কে কার বিরুদ্ধে কেন কি অভিযোগ করছে এগুলো তো বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসন দেখবে। ফলে বাজি যেমন নিশ্চিতভাবে একটা আলোর উৎসবে আলোর বাজি ঠিক আছে, কিন্তু আবার বাজির শব্দ বা বাজির অন্য বিষয় কারোর অসুবিধা হলে সেটা বলার অধিকারও তার আছে। এর বাইরে কোথাও কোনো আপত্তিকর ঘটনা হলে পুলিশ প্রশাসন আছে, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার যে সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহ যে ঘটনা ঘটেছিল মোহাম্মদ বাজার, কোথায়? বীরভূমের মোহাম্মদ বাজার সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনা, তাতে আজকে সরকার যে রেসিডেন্ট সিনিয়র ডাক্তার তারা আজকে পেন ডাউন কর্মসূচি সেখানে পালন করে। এই যে কোথাও কোনো ডাক্তার সংক্রান্ত খারাপ ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সেটা নিন্দনীয়, কিন্তু এক শ্রেণীর ডাক্তার যারা একটু বিরোধী দল করেন, যারা ওই 150 গ্রামের বিচিত্র বীর্য মতামতে চলেন, তো তারা এই যে সিলেক্টিভ প্রতিবাদী হন, পেন ডাউন স্ট্রাইক করলেন। আরে খারাপটা তো খারাপই। তো মালদায় যখন ডাক্তারি ছাত্রীর রহস্য মৃত্যু, তার জন্য জুনিয়র ডক্টর আরজি করে, তার বিরুদ্ধে অভিযোগ, তখন তাদের প্রতিবাদ কোথায় ছিল? কোথায় ছিল প্রতিবাদ যখন দুর্গাপুরে জানা গেল যে ওই নির্যাতিতা মেয়েটির তাকে জঙ্গলের দিকে বাইরে বার করে নিয়ে গেছে তারই সহপাঠী আর এক জুনিয়র ডক্টর? তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে? ফলে এদের খারাপটা সবসময় খারাপ, কিন্তু এদের এই সিলেক্টিভ প্রতিবাদ এরা বুঝিয়ে দেয় যে এটা এদের প্রতিবাদটা হচ্ছে শুধু সরকার বিরোধী নাটক। এসএসকেএম যে নিরাপত্তা কর্মী যে যৌন নিগ্রহের ঘটনা ঘটায়, ডাক্তারদের ইউনিফর্ম পরে তাকে বাথরুমের মধ্যে নিয়ে যায় নাবালিকাকে, এবং অনেকটা সঞ্জয় রায়ের সঙ্গে বলছে যে অনেকে বিরোধীরা। দেখুন, এটা খুবই খারাপ ঘটনা, একটা খারাপ ঘটনা, একটা বিকৃত মানুষ সমাজে ঘটেছে, অত্যন্ত খারাপ ঘটনা। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, সবাই যা যা ব্যবস্থা নিয়েছে, কারণ একটা বিকৃত মানসিকতার লোক। এবার সেটা বাকিটা পুলিশ প্রশাসন তারা তদন্ত করে নিশ্চিতভাবে দেখছে। 7 ডিসেম্বর ব্রিগেড ময়দানে বলছে গীতা পাঠ করাবেন শুভেন্দু অধিকারী, 5 লক্ষ জনগণ। যারা গীতা পড়তে যাবে তাদের তো অধিকাংশকে ভাড়া করে আনবে এদিক ওদিক থেকে, ফালতু খরচা হবে। কারণ সেই লোকগুলোর বাড়িতে কন্যাশ্রী যায়, সেই লোকগুলোর বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার যায়, সেই লোকগুলোর বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড আছে, সেই লোকগুলো কৃষক বন্ধু পায়। ফলে শুভেন্দুরা নেমন্তন্ন করে খরচা করে টিফিন খাইয়ে নিয়ে এলে এখানে গীতা কেন পড়বেন না? কিন্তু ভোটটা গিয়ে তারপর তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই দেবেন। একটাই যে স্বাস্থ্য দপ্তর বারবার দেখছি বিভিন্ন হসপিটালে হচ্ছে বলে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে যে বারবার বিভিন্ন হসপিটাল। না, সব জায়গাতেই তাই। দেখুন, একটা নারী ছাত্রী নির্যাতন হলো, তখন শিক্ষক করেছিল এর আগে বীরভূমের ঘটনাটা। তো আপনি মানে পেশা ওইভাবে ধরে লাভ আছে যে এটা সমাজের যে খারাপ ঘটনা, যে জায়গাটায় যেটাই ঘটছে সেটা খারাপ, তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। আরজি করে ঘটনার পরে বিরোধীরা বলছে যে সরকার তো একগুচ্ছ কর্মসূচি চালু করেছিল নিরাপত্তার জন্য, তারপরও বিভিন্ন হাসপাতালে একের পর এক ঘটনা ঘটছে। তাহলে বিরোধীরা যে এত কিছু জানেন, তাহলে বিরোধীদের শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে নার্স কি করে খুন হলেন? বিরোধীরা এত কিছু জানেন, তো তাহলে আজকে মহারাষ্ট্রে পুলিশের দ্বারা 5 মাস ধরে রেপ্ট হতে হতে তরুণী চিকিৎসক সুইসাইড করলেন কি করে? ফলে খারাপ জিনিসটাকে নিয়ে রাজনীতি করতে গেলে বিজেপি তার নিজের রাজ্যগুলোকে একবার তাকিয়ে দেখুক, আর সিপিএম তার নিজের জমানাটাকে একবার তাকিয়ে দেখুক। বাজি পোড়ানোকে ঘিরে গোলমালের ঘটনা বললাম তো না, কোচবিহারের পুলিশ তাকে বদলি করে দেওয়া, প্রশাসনিক বিষয়। আজকে রাজারহাটেও কার্যত কালী পুজোর বিসর্জনকে ঘিরে একই ধরনের ঘটনা ঘটেছে। জয় শ্রীরাম বলাকে ঘিরে পুলিশ লাঠিচার্জ করেছে তাদের উপর। দেখুন, জয় শ্রীরাম বলার জন্য পুলিশ লাঠিচার্জ করতে পারে না, দয়া করে এইগুলো আপনারা অভিযোগ করছে বিজেপির অভিযোগ। মানে আপনি সেটা বলবেন নির্ঘাত কোনো একটা কাণ্ড কারখানা কিছু করেছে, ওখানে একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করেছে। আপনি আমায় বলুন তো, নেতাজির জন্মদিন সেখানে হচ্ছে জয় শ্রীরাম, দুর্গাপুজোর বিসর্জন বলছে জয় শ্রীরাম, ইডেনে খেলা দেখতে গেছে 4টে লোক, এই নামে বেশি লোক বলছে 4টে লোক, কালী পুজোর বিসর্জন জয় শ্রীরাম। আরে রামকে কোথায় ব্যবহার করতে হয় তাও জানে না এরা।
তো ওরা যদি প্ররোচনা দেয়, গন্ডগোল করতে চায়, নেতাজির জন্মদিনে বলছে জয় শ্রীরাম, ওই 4টে লোক ভিক্টোরিয়ায়, ওই 4টে লোকই ভাড়াটের মতো ঘুরে বেড়ায়, পকেটে টিফিনের খরচা, বাবুজি কেক, মুখে জয় শ্রীরাম। তো সুতরাং কালী পুজোয় জয় শ্রীরাম শুনেছেন কখনো? কালী পুজোর বিসর্জনে তো মা কালীর কথা হবে, আসছে বছর আবার হবে, এইসব হবে বিসর্জনে। দুর্গা পূজায় বলছে জয় শ্রীরাম, ওই 4-5টা লোক। সিট আরো কমবে, যত করবে তত কমবে। যারা রাম ভগবানকে পুজো করেন তারা রামকে নিয়ে এই অসভ্যতাটা পছন্দ করেন না।